আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নিয়ে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস শনিবার ওই ভিডিওটি প্রকাশ করে। ভিডিওতে ১৯ বছর বয়সী এক তরুণীকে দেখানো হয়েছে, যাকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল থেকে ধরে এনেছে হামাস। ভিডিওতে কয়েক মিনিট কথা বলেছেন ওই তরুণী। এ সময় তিনি নিজের বন্দিদশা নিয়ে হতাশা প্রকাশ করার পাশাপাশি ইসরায়েলি সরকার জিম্মিদের ভাগ্য নিয়ে খেলছে বলে অভিযোগ করেন। লিরি এলবাগ নামের ওই তরুণী বলেন, সেখানে থাকা আরেক জিম্মি ইসরায়েলি হামলায় মারাত্মক আহত হয়েছে। গাজা থেকে ইসরায়েলি সেনারা সরে না গেলে এই জিম্মিরা মুক্তি পাবে না। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর কাছে যে জিম্মিরা অগ্রাধিকার পাচ্ছে না সেটি স্পষ্টই বোঝা যাচ্ছে। জিম্মিদের মুক্তির জন্য সামরিক অভিযানের ওপর নির্ভর করার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করে লিরি এলবাগ বলেন, এতে কাজ হবে না সেটি আপনারাও জানেন। পাগলেও বিশ্বাস করবে না যে এই পন্থায় কাজ হবে। নিজের বন্দিদশাকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আখ্যায়িত করে তিনি বলেন, চোখের সামনে মৃত্যু এবং আমার বন্ধুদের সাথে যা ঘটছে সেসব দেখে আমি বুঝতে পারছি ইসরায়েলি নেতাদের কাছে আমাদের জীবনের কোনো মূল্য নেই। বুঝতে পারছি আমরা শুধু আপনাদের হাতের গুটি মাত্র। আমরা যেভাবে টিকে আছি তা অস্বাভাবিক ও অমানবিক। বক্তব্যের শেষ দিকে ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আমার খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার সমাধিতে লিখে রাখবে, আমার মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলের সরকার ও সেনাবাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যেসব ইসরায়েলিদের ধরে এনেছিল তাদের একজন লিরি এলবাগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, লিরি একজন ইসরায়েলি সেনা। ৭ অক্টোবর নাহাল ওজ ঘাঁটি থেকে আরও ৬ জনের সাথে তাকে বন্দী করে নিয়ে যায় হামাস। এদিকে আবারও ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শনিবার রাতে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মিসাইলটি ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে। ঘটনার সময় হাদেরা শহরের কাছে বেশ কিছু এলাকা জুড়ে সাইরেন বাজতে শোনা গেছে, তবে আগের হামলার তুলনায় এদিন কম এলাকা জুড়ে সাইরেন বেজেছে। যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমাদের কথা মনে রেখো। হৃদয়স্পর্শী এই কথাগুলো লেখা ছিল গাজার আল আওদা হাসপাতালের সাদা একটি বোর্ডে, যে বোর্ডে সাধারণত রোগীর অস্ত্রোপচারটা কিভাবে করা হবে তা লেখা থাকে। চারপাশে যখন মুহুর্মুহু হামলা চলছে, মৃত্যু যখন নিশ্চিত, সেই মুহূর্তে এই কথাগুলো লিখেছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। ২০২৩ সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন তিনি। আবু নুজাইলার লেখা কথাগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পড়ে শোনাচ্ছিলেন জাতিসংঘের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি, কান্নায় ভেঙে পড়েন। তিনি গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি বলেন, গাজায় এই নরকের অবসান ঘটানোর দায়িত্ব সম্মিলিতভাবে আমাদের। যে জাতিগত নিধন চলছে তা বন্ধ করার সম্মিলিত দায়িত্ব আমাদের। গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানো হয় এবং হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়াকে গ্রেফতার করা হয়। এরপরই এই বৈঠক হল। রিয়াদ মনসুর আরও বলেন, জীবন বাঁচানোর বাধ্যবাধকতা আপনাদের রয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফিলিস্তিনের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা সেই কাজটা হৃদয় দিয়ে করছেন। তারা ভুক্তভোগী মানুষগুলোকে ছেড়ে যাননি, আপনারাও তাদের ছেড়ে যাবেন না। ইসরায়েলকে দায় মুক্তি দেওয়া বন্ধ করুন, জাতিগত নিধন বন্ধ করান। নিঃশর্তভাবে এখনই এই আগ্রাসনের পরিসমাপ্তি ঘটান। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আবার সূর্য উঠেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্ক সিরিয়ায় সরাসরি পা রাখেনি, তারপরেও তার দেশ প্রতিবেশী এই দেশটিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পট পরিবর্তন ও চলমান ঘটনাবলীর রূপায়ণে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিবেশী এই দেশে আবারও সূর্য উদিত হচ্ছে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার মন্তব্য করেছেন।
তুরস্কের উত্তরাঞ্চলীয় ওর্দু প্রদেশে একে পার্টির প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করতে গিয়ে সিরিয়ায় পট পরিবর্তনকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবেলা করেছে এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে। এখন সিরিয়ায় আবার সূর্য উঠছে। প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের দক্ষিণের সীমানা রক্ষার জন্য সক্রিয় দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে বলেন, এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো তার সীমান্তের বাইরেও ঘটছে। সিরিয়ায় সরাসরি পদক্ষেপের পরিবর্তে তুরস্কের বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে গেছে। এর আগে গত মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর তুরস্ক সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর ব্যাপক বৈরিতা তৈরি হয়। এর মাঝেই সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সে সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কুর্দের যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে। তুরস্কের পার্লামেন্টে সে সময় এরদোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্র ত্যাগ করবে, নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি দ্রুত বাস্তবায়ন দেখতে আগ্রহী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি নিয়ে কাতারের সঙ্গে পরোক্ষ বৈঠকের নতুন দফায় এই মন্তব্য করেছে সিনিয়র হামাস কর্মকর্তা বেসেম নাইম। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে। নাইমকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাকে মূল বিবেচনায় রেখে নতুন দফার আলোচনা চলছে। গত এক বছর ধরে দোহায় চলমান আলোচনায় কোনো কার্যকর সমঝোতা না হওয়ায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি এখনও অধরা রয়ে গেছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পুনরায় প্রেরণের অনুমোদন দিয়েছে। এরপর ইসরায়েলি গোয়েন্দাদের একটি দল কাতার সফর করেছে। তবে যুদ্ধের স্থায়ী সমাপ্তির সম্ভাবনাকে প্রকাশ্যে অস্বীকার করে যাচ্ছেন তিনি। হামাস ও ইসরায়েল 2023 সালের ডিসেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তির সমঝোতার চেষ্টা করছিল। তবে তখনও হামাস অভিযোগ করেছিল যে ইসরায়েলি আলোচকরা নতুন শর্ত চাপিয়ে সমঝোতার পথে বাধা সৃষ্টি করছে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির পথে আসল বাধা তৈরি করছে হামাস। যুদ্ধবিরতির পথে হামাসকে বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দোষারোপ করে এলেও বিশ্লেষকদের দাবি, চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহুর দিক থেকেও তেমন আগ্রহ দেখা যায় না। পুরো 2024 সাল জুড়ে হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে যুদ্ধবিরতির প্রধান বাধা বলে অভিযুক্ত করে এসেছিল ওয়াশিংটন ও তেল আবিব। কিন্তু ইসরায়েলি বাহিনীর হাতে সিনওয়ার নিহত হবার প্রায় 2 মাস হতে চললেও যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। ব্রাজিলে ঘুরতে যাওয়া এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্রাজিলের একটি আদালত। ওই সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগ আছে। হিন্দ রাজভ ফাউন্ডেশন নামে ব্রাজিলের একটি মানবাধিকার সংগঠনের আবেদনের প্রেক্ষিতে আদালত ওই পরোয়ানা জারি করেছে। অভিযোগে বলা হয়েছে, গাজা উপত্যকায় পুরো একটি মহল্লা গুড়িয়ে দেওয়ার অভিযানে অংশ নিয়েছে ওই সেনা। আল জাজিরার এক রিপোর্টের বরাত দিয়ে অভিযোগটি দাখিল করা হয়েছে। এরপর ব্রাজিলের ফেডারেল আদালত বিষয়টি আমলে নিয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী যেই ধ্বংস তৎপরতা চালাচ্ছে সেটি আন্তর্জাতিক আইনে অপরাধ, যে কারণে বিষয়টি বিবেচনায় নিয়েছে ব্রাজিলের আদালত। ইসরায়েলি সেনাবাহিনীর ওই সদস্য বর্তমানে ট্যুরিস্ট হিসেবে ব্রাজিলে অবস্থান করছেন। এ সময় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলো। অভিযোগের প্রমাণ হিসেবে হিন্দ রাজভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভিডিও, ছবি ও বিভিন্ন তথ্য জমা দেওয়া হয়েছে আদালতে, যেগুলো সরাসরি ওই সেনার সাথে সম্পর্কিত। সংগঠনটির প্রধান দিয়াদ আবু জাহজা আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন, আদালতের সিদ্ধান্ত একটি বড় ঘটনা। আগেও এমন ঘটনার ক্ষেত্রে ইসরায়েলি সেনারা দ্রুত ব্রাজিল ত্যাগ করেছে, কিন্তু এবার ওই সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ঘটনাটি ফিলিস্তিনিদের মধ্যেও সাড়া ফেলেছে। ভুক্তভোগী অনেকেই এই মামলায় বাদী পক্ষে যোগ দিয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাটি ইসরায়েলিদের দায় মুক্তি না দেওয়ার বিষয়ে বড় একটি পদক্ষেপ হয়ে থাকবে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রফেসর রিয়াদ আবু বাদিয়া বলেছেন, ব্রাজিল রোম চুক্তিতে স্বাক্ষর করা দেশ, যে কারণে যুদ্ধ অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়বদ্ধতা তাদের আছে।
এই বিশেষজ্ঞ মনে করেন এর ফলে অন্য দেশগুলো ইসরায়েলি যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহ পাবে। হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার ঘটনায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসে এই বিষয়ে খবর প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 বেডরুমের সেই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে সংবাদ প্রকাশের পর টিউলিপ সিদ্দিকের ওপর চাপ বৃদ্ধি পেতে পারে। গত মাসে বাংলাদেশে এই বিষয়ে তদন্তে টিউলিপের নাম আসার পর দুর্নীতির অভিযোগে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন তিনি। আর এই অভিযোগ ব্রিটেনের ক্ষমতাসীন সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির তৈরি করেছে, কারণ সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকের ভূমিকা দেশটিতে আর্থিক দুর্নীতি মোকাবেলায় প্রশ্ন তুলতে পারে। এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে ব্লুমবার্গ। টিউলিপ সিদ্দিকের এই সম্পত্তি বা অন্য যে কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগকে সমর্থনের ধারণাটি স্পষ্টতই ভুল হবে বলে তার একজন মুখপাত্র জানিয়েছেন। 70 বছর বয়সী আব্দুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফাইন্যান্সিয়াল টাইমস। মুজিবুল ইসলাম স্বীকার করেছেন তিনি ফ্ল্যাটটি 2001 সালে কিনেছিলেন, কিন্তু এই বিষয়ে আর কোনো তথ্য জানাননি তিনি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।